শুরু কথা ক্যানভাস। নমস্কার, আমি অনির্বাণ। আমার পুরুলিয়া পোর্টালের তরফ থেকে আমি আরেকবার আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বিশেষ অনুষ্ঠান, যার নাম কথার ক্যানভাস। কথায় কথায় নানান ছবি আঁকা। আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস। আর আমরা গর্বিত যে আমাদের দেশ থেকেই যোগের উৎপত্তি এবং বিস্তার, এবং বর্তমানে সারা বিশ্বব্যাপী যোগ আজ বন্দিত এবং গৃহীত। বর্তমান কর্মব্যস্ততার যুগে মানুষ যেভাবে শারীরিক এবং মানসিকভাবে জর্জরিত, সেখানে যোগ নিয়ে আলোচনা, যোগের গুরুত্ব, যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা বেশ প্রাসঙ্গিক। তাই যোগ নিয়ে আজকে আমাদের এই আলোচনাতে যাকে আমরা বিশেষ অতিথি রূপে পেয়েছি, তিনি পুরুলিয়ার জনপ্রিয় একজন যোগ শিক্ষক, যিনি একদিকে যেমন যোগের ক্ষেত্রে জাতীয় বিচারক হিসেবে কাজ করেছেন, তেমনি আবার আরেক দিকে তিনি পুরুলিয়ার মানভূম স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং শক্তি সংঘের মতো নামকরা সংস্থা বা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগের ব্যাপারে কাজও করেছেন এবং এখনও করে চলেছেন। এবং পুরুলিয়াতে যোগের ক্ষেত্রে যোগের সঙ্গে যারা যুক্ত মানুষ, তারা প্রত্যেকেই তাকে কম বেশি চেনেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শ্রী মিলন দত্ত মহাশয়। কথার ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমার পুরুলিয়া কথার ক্যানভাসে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমার পুরুলিয়া কর্তৃপক্ষকে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মিলন দত্ত, পুরুলিয়াতে জেলা শাসক দপ্তরে বহুদিন কর্মরত ছিলাম। দীর্ঘ 37 বছর আমি জেলা শাসক অফিসে কর্মরত অবস্থায় 2020-তে আমি অবসর গ্রহণ করি। এই কর্মরত অবস্থায় আমি থাকাকালীন একদিকে যেমন প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি আমার দৈনন্দিন নিজের জীবন জড়িয়েছিলাম, তেমনি আমি আমার যোগাকে, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার বিভিন্ন সামাজিক যে বন্ধন, সামাজিক যে রিলেশন, সেইখানে যোগাকে আমি প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম। আজকে আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস, আপনারা সকলেই জানেন। আজকে আমার পুরুলিয়ার উদ্যোগে কথা ও ক্যানভাসে যেভাবে যোগাকে সাবজেক্ট ম্যাটার বা যোগা বিষয়ক যে আলোচনা জন্য আমাকে ডাকা হয়েছে, সেই জন্য আমি খুবই গর্বিত। স্যারের কাছ থেকে জানতে চাইবো, এত এত বিষয় থাকতে আপনি হঠাৎ করে যোগাকেই কেন বেছে নিলেন? আর যোগার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কবে, কিভাবে আপনি এর মধ্যে এলেন, সেগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার। ছোটবেলা থেকে আমরা যখন দেখতাম বাবা সরকারি অফিসে কর্মরত ছিলেন, সেই সময় সরকারি কর্মরত অবস্থায় থাকাকালীনও রোজ তার রুটিন মাফিক তিনি বাড়িতে যোগা করতেন। পরবর্তীকালে আমরা বড় হই, বাবার কাছ থেকে যোগা বিষয়ক কিছু জ্ঞান লাভ করি এবং আমরা ছোটোখাটো যোগা, যেগুলো আমাদের শরীরের সুস্থ নিরোগ থাকতে সাহায্য করবে, সেই যোগাগুলোকে বাড়িতে বাবার হাত ধরে আমরা সেখানে শিখি। এই 35 বছর ধরে বিভিন্ন সময় আসনের বিভিন্ন যে আমাদের যে মুনি ঋষিরা যে আসন তৈরি করে গেছিলেন, যে পরিকাঠামো, আসনের যে গঠনতন্ত্র, আসনের যে পারফেক্ট আসন কিভাবে করতে হয়, এই সম্বন্ধে নিজেকেও যেমন আমি চর্চা চালিয়ে গেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগগুরু বা যোগে বিদের কাছ থেকে সাহায্য নিয়ে আজকে আমি যোগাটাকে আমি একটা নিজের প্যাশন হিসাবে তুলে ধরেছি। এই প্রসঙ্গে আমাদের দর্শকদের যদি আপনি আমাদের দেশের যোগার যে একটা বড় ইতিহাস রয়েছে সেই সম্পর্কে একটু ছোট্ট করে কিছু বলেন, কিংবা ধরুন যোগের বিভিন্ন ধরনের ভাগ বা রকম যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু যদি তাদেরকে জানান। তো মোটামুটি আমরা ইতিহাসবিদদের কাছ থেকে যেটা জানতে পারি যে 5000 বছর পূর্বে উত্তর ভারতের সিন্ধু সরস্বতী সভ্যতার সময় থেকে যোগা শুরু হয়। তো তখন যোগাটা ছিল একটা আধ্যাত্মিক শৃঙ্খলা এবং সেই শৃঙ্খলার মধ্যে থেকে যোগা মন ও শরীরের মধ্যে কি করে সমন্বয় সাধন করব, সেই ব্যাপারেই তখনকার দিনে যারা যোগ গুরু, যা মুনি ঋষিরা ছিল, সেই নিয়ে তারা কালচার করত বা যোগকে তারা সেইভাবে দেখত। যোগা 8 প্রকার।
অষ্টাঙ্গ যোগা যেমন যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, আসন, ধ্যান, ধারণা, সমাধি, এই 8 প্রকার যোগার মধ্যে আমরা মূলত আসন মানে যোগাসনকে নিয়ে বেশি কাজ করি। এবং এই যোগাসনেরই প্রচলনটা আছে যে যোগাসন করে আমরা বিভিন্ন আসনকে করে আমরা যাতে শরীরকে সুস্থ নিরোগ রাখতে পারি। এবার যোগাসনের যে মূল সংজ্ঞা, স্থিরম সুখম আসানম, স্থিরভাবে বসে আমরা যে আসনটা করি সেইটা হচ্ছে যোগাসন। আপনি তো পুরুলিয়ার বাইরে বা আমাদের রাজ্যের বাইরেও কাজ করেছেন এবং জাতীয় বিচারক হিসেবেও আপনি কাজ করেছেন যোগের ক্ষেত্রে। তাহলে অন্যান্য জায়গার সঙ্গে পুরুলিয়ার যদি আমরা একটা তুলনা করি বা অন্যান্য জায়গাতে যোগের অনুশীলন বা চর্চার ক্ষেত্রে যে পরিবেশ, যে আবহ, আর পুরুলিয়াতে বর্তমানে যোগের ক্ষেত্রে যে পরিবেশ বা আবহ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা থেকে আপনি পুরুলিয়াকে এখন ঠিক কোন জায়গাতে আপনি দেখছেন স্যার, যদি একটু বলেন আমাদের। রাজ্য কম্পিটিশন, রাজ্য প্রতিযোগিতা বা ন্যাশনাল প্রতিযোগিতা, আমাদের মানে জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় দেশের আমাদের ঘোরার সুযোগ থাকে বা আমরা সেখানে বিচারকের কাজ সম্পাদন করার জন্য যাই। বাংলা যোগের পীঠস্থান, এটা আমরা সকলেই জানি। এবার পুরুলিয়া জেলার যদি তুলনা করা হয় তাহলে আমাদের পুরুলিয়া জেলায় আজ অনেক দিন আগের থেকে, প্রায় 70 দশকের শেষ দিক থেকে পুরুলিয়ার বিভিন্ন ক্লাব যোগাসনের একটা ঢেউ তুলেছিল এবং বিভিন্ন ছেলে মেয়েদের যোগাসনের প্রতি তাদের আকৃষ্ট করেছিল যোগাসনকে। আমরা জানি পুরুলিয়ার বুকে প্রান্তিক ক্লাব, নডিয়া জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, আগুয়ান ক্লাব, বিএফসি, পরবর্তীকালে নীলকুঠিডাঙ্গা ক্লাব বা শক্তিসংঘ ক্লাব, সব জায়গাতেই যোগাসনের একটা আবহ শুরু হয়েছিল। কিন্তু আমরা যা দেখেছি, কিছু কয়েকটি মুষ্টিমেয় ছাত্র বা ছাত্রী ছাড়া বা জেলার সেইভাবে তেমন একটা প্রতিযোগিতার ক্ষেত্রে তেমন সুফল আমরা পেতাম না। ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু ছেলে মেয়ে তারা জাতীয় প্রতিযোগিতা বা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করত আমাদের জেলা সংস্থার পক্ষ থেকে, এবং তারা কৃতকার্য হতো এবং পুরস্কৃতও হতো। 2010 সালে আমরা মানভূম স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে, জেলা সংস্কার উদ্যোগে আমরা নিঃশুল্ক যোগাসন শিবির সেখানে করি এবং সেখানে বহু ভালো ভালো ছেলেমেয়েরা ওই মানভূম সংস্থার যে শিবিরে অংশগ্রহণ করত এবং সেখানে আমরা কয়েকজন মিলে যোগার যে খুঁটিনাটি বিষয়গুলো, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, বা 100% একটা আসনের যে মানে আসনটা যে রূপায়ণ করতে গেলে পারফেক্টনেস, সেখানে 100% সেখানে যদি পারফেক্ট না হয় তাহলে আমি সেই আসনটা যে ক্ল্যারিটি বা আসনের যে গঠন বা আসনের যে নিয়ম, সেটাকে আমরা নাম্বার দিই না। তো সুতরাং আমাকে 100% পারফেকশনে নিয়ে আসতে গেলে যে যে জিনিসগুলো দরকার, সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা সেই ছেলে মেয়েদের ভুল ত্রুটিগুলোকে শুধরে দিই এবং পরবর্তীকালে সেই সময় থেকে আজ পর্যন্ত পুরুলিয়া যোগা মানচিত্রে আমাদের বেঙ্গলের একটা ভালো স্থান অধিকার করেছে। আগেকার দিনে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, এইসব জেলাগুলোতে যোগাসনের প্রচলন অনেক দিন থেকেই ছিল। আমরা পুরুলিয়া পরে আমরা যোগাসনকে সেই মঞ্চে তুলে ধরেছি। এখন বর্তমানে পুরুলিয়ার ছেলেমেয়েরা তাদের যে একাধিপত্যটা, সেই সব জেলাগুলোর যে একাধিপত্যতা, সেটাকে কাটিয়ে উঠে তারাও এখন প্রত্যেকটা মঞ্চে সমাদৃত হচ্ছে এবং রাজ্য ও জাতীয় স্তরে বহু পুরস্কার পুরুলিয়ার জন্য নিয়ে আসছে। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে আমরা দেখতে পাই যে প্রত্যেক মানুষই খুব ব্যস্ত, মানে ধরুন মোবাইল এসে যাওয়াতে
বা আমাদের বাইক বা বিভিন্ন গাড়ি ঘোড়ার প্রচলনও খুব বেড়ে গেছে, মানুষের হাঁটা চলা কমে গেছে, বিভিন্ন জায়গাতে লাইন দিয়ে দাঁড়ানো কমে গেছে। তো মানুষের সময় বেঁচে যাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে আমরা দেখতে পাই যে মানুষের সময় যেন দিনকে দিন আরো কমে যাচ্ছে, মানুষ যেন ক্রমশ ব্যস্ত হয়ে উঠছে। তো এই ব্যস্ততার মধ্যে অনেকেই জানেন যে যোগ শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, কিন্তু তারপরেও সব জেনে বুঝেও তারা বলেন যে আমি কখন করব, সময় কখন পাবো, কিভাবে করব, আমি খুব ব্যস্ত, ইচ্ছে থাকলেও তো হয় না। তো স্যার, সেই সমস্ত মানুষদের জন্য যারা করতে চান অথচ তারা ভাবছেন যে আমার ডেইলি রুটিন বা আমার প্রাত্যহিক জীবনের যে দিনলিপি তার মধ্যে কিভাবে আমি যোগার জন্য সময় বের করব, যদি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আমাদের প্রাত্যহিক একটা দিনচর্চার মধ্যে ঠিক কিভাবে আমরা যোগাকেও ঢুকিয়ে নিতে পারি যাতে আমরা বিভিন্নভাবে এর উপকারগুলো পেতে পারি, একটু বলুন স্যার। বর্তমান দিনের যে কর্পোরেট লাইফস্টাইল হচ্ছে, সেই কর্পোরেট লাইফস্টাইলে দেখা যাচ্ছে বিভিন্ন লোক, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানে মানসিক রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন শারীরিক রোগে তারা ভুগছে। অত্যাধিক স্ট্রেস যা মানুষকে, যে কর্পোরেট লাইফস্টাইলে মানুষকে একটা গণ্ডির মধ্যে নিয়ে এসছে, কিছু সেই মানসিক চাপ থেকে সে বেরোতে পারছে না। কারণ তার একদিকে কর্পোরেট লাইফস্টাইল, তাকে সে কিভাবে আরো উন্নততর জীবন করবে, এই যে একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে মেরুদণ্ডকে সোজা করে ওই কম্পিউটার, তার যে কম্পিউটারের যে বিভিন্ন রেডিয়েশন বা বিকিরণ, তাতে মানুষের সত্যি শারীরিক দিক থেকে তারা অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগে তারা ভুগছে। এবং অত্যাধিক রাত্রি জাগা, এখন লেট, সবাই রাত্রিবেলায় লেটে ঘুমোতে যায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি করে, তারপরেই কোনো মতে হয় অফিস তার বা কাজের জায়গা বা বিভিন্ন পারিবারিক কাজে সে লিপ্ত হয়ে পড়ে। এবং যারা সময় পাচ্ছেন না বলছেন, আপনাদের শরীরটাকে তো আপনারা আগে চিন্তা করবেন। আপনি যদি কর্মদক্ষতা আপনার নিজের যদি হারিয়ে ফেলে, আপনার যদি শরীর আর না সায় দেয়, তখন তো আপনি আপনার শরীরের কে বাদ দিয়ে কি আপনার নিজের রুজি রোজগারের পথে দৌড়াতে পারবেন? তাহলে সুতরাং এই যে জিনিসটা, সামান্য কয়েকটা যোগাসন, যেগুলো খুব হালকা যোগাসন, সহজ প্রাণায়াম, এগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা যেমন শরীরকে, স্নায়ুতন্ত্রকে, সমস্ত কর্মদক্ষতা তাদের বাড়িয়ে তুলতে পারেন। এবং আমরা দেখেছি, এবং জরা এবং বার্ধক্যকেও আমরা দূরে সরিয়ে রাখতে পারবেন এর মাধ্যম দিয়ে। সুতরাং সবাই টাইম বের করুন, সময় বের করুন, সামান্যতম কিছু কয়েকটা আসন করুন, এটাতে আপনার অনেক উপকার হবে এবং আপনি সারাদিন প্রাণোচ্ছল থাকবেন। এবং আপনার স্ট্রেসকে কমাতে আপনি কিছু প্রাণায়াম টানায়াম, ধ্যান, এগুলোর জন্য টাইম বার করুন। এটাই আমার আজকের দিনের আহ্বান। এই যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ, যেমন ধরুন মাইগ্রেন বা যেমন ধরুন থাইরয়েড, এই সমস্ত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা এই যে স্ট্রেস রিলিফ বললেন, এগুলোর ক্ষেত্রে তাহলে বলছেন যে যোগের দ্বারা এগুলোর নিরাময় মোটামুটিভাবে একদম সম্ভব এবং সেটা বেশ বিজ্ঞানসম্মত। হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যোগকে সাধনা করি বা যোগ করি একটা অল্টারনেটিভ মেডিসিন হিসাবে, আমরা এটা যোগকে আমরা একটা উপায় বলে ধরে রেখেছি। এবং এইসব যে ডিজিজগুলো, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো ধরুন ভাইরাল জিনিস, জীবাণুঘটিত জিনিস, সেগুলো যোগ দ্বারা নিয়ন্ত্রিত করা যায় না। কিন্তু একজন রোগী, সে যদি ভাইরালে আক্রান্ত হয় এবং সে যদি নিয়মিত যোগ সাধনা করে থাকেন, তাহলে সেই ভাইরাল জীবাণু দ্বারা যে রোগটা তার হয়েছিল, তার তেমন কিছু একটা ক্ষতি হবে না। আর এই কিছু যেগুলো বললেন যে কিছু কিছু রোগ আছে, সেগুলো নিশ্চয়ই যোগার দ্বারা সম্ভব এবং এটা বিজ্ঞানসম্মতভাবে স্বীকৃত হয়েছে। যেমন আমাদের যে শরীরের যে গ্ল্যান্ডগুলো আছে, আমরা জানি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামিয়াস গ্ল্যান্ড, স্পিনেরাল গ্ল্যান্ড, ওভারিস গ্ল্যান্ড, টেস্টেস গ্ল্যান্ড, এইসব গ্ল্যান্ডগুলোকে যোগ সাধনা করার পর বা যোগ করার পর, বিশেষ করে যোগাসন, তার এই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হয় এবং এই গ্ল্যান্ডগুলোর মাধ্যমে, গ্ল্যান্ডগুলো যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে রক্ত সঞ্চালনটা আমাদের শরীরে বাড়িয়ে দেয়
এবং এই গ্ল্যান্ডগুলো তখন তার যদি কারোর কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে এই যোগাসনের মাধ্যমে সেই গ্ল্যান্ডগুলো আরও কর্মদক্ষতা তুঙ্গে চলে যায়। আমরা জানি থাইরয়েড হয় অনেকের, মহিলাদের বিশেষ করে হয়, এখন পুরুষদেরও থাইরয়েড হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, সেটাকে নিয়ন্ত্রিত রাখার জন্য সর্বাঙ্গাসন, প্যানক্রিয়াস গ্ল্যান্ডের জন্য আমরা জানি পশ্চিম উত্থানাসন, এবং পিটুইটারি, পাইনিরিয়াল, হাইপোথ্যালামিয়াস গ্ল্যান্ডের জন্য তাহলে আমি শীর্ষাসন। এই যে যোগাসনগুলো আছে, এতে এই গ্ল্যান্ডগুলো তার যদি কর্মক্ষমতা হারায় তাহলে তাকে আবার কর্মক্ষম করে তোলে। এটা কিন্তু বিজ্ঞানসম্মত। এই যে আপনি বললেন একটু আগেই যে বর্তমানে যোগাসনের যে ব্যাপারটা সেইটা বেশি প্রাধান্য পাচ্ছে, এর যে ধ্যান বা প্রাণায়াম বা বিভিন্ন ধরনের যে শ্বাসকার্যের যে অভ্যাসগুলো, যেগুলোকে আমরা বলছি ব্রিদিং এক্সারসাইজ, এবং তার সাথে মেডিটেশন। তো এই মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো কিভাবে আমাদের জীবনে কার্যকরী, এবং যোগাসনের সাথে সাথে সেগুলোর গুরুত্ব যে কম নয় বরং আরো বেশি আমাদের কাছে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, যোগার একটা প্রকারভেদ হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম একটা শ্বাস বিজ্ঞান, যোগা একটা বিজ্ঞান এবং প্রাণায়াম একটা শ্বাস বিজ্ঞান। আমরা শ্বাসকে গ্রহণ করছি, আবার শ্বাসকে ত্যাগ করছি, আর মধ্যেখানে শ্বাসকে ধরে রাখছি। ইনহেল, এক্সহেল, আর মধ্যেখানে ধারণকে বলে কুম্ভ। তো এই যে শ্বাসকে ধরা, ছাড়া এবং ধরে রাখা, এটার গোটাটা একটা বিজ্ঞান। প্রাণায়ামের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলি, প্রাণায়াম আমাদের বিজ্ঞানসম্মত। আমরা অক্সিজেন, যেটা O2, শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, এবং অক্সিজেনের যদি আমাদের দেহকোষ, যদি আমাদের পুষ্টিতে ব্যাঘাত ঘটে, তার ফলে শরীর দুর্বল হয়ে যাবে, দেহকোষে পুষ্টির যে উপাদান সেটা ব্যাহত হবে, এবং রোগী আস্তে 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 মৃত্যু পথে চলে যেতে পারে। যারা প্রাণায়াম করত, কোভিড কালে দেখা গেছে সে করোনায় আক্রান্ত হয়েছে, বাট তার ফুসফুসকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারেনি করোনা। যোগ সম্পর্কে যা আপনার কাছ থেকে শুনলাম, তাতে এটুকু তো আমরা বুঝতেই পারছি যে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যোগের একটা বিশেষ ভূমিকা আছে। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই যে যোগের যে বিষয়টা, এটাকে আমাদের যে মানে নিত্য যে আমাদের বিদ্যালয় শিক্ষার যে পাঠ্যক্রম, তাতে একটা আবশ্যিক বিষয় করে তোলা উচিত বলে স্যার? বিদ্যালয়ে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে আমি সিলেবাসে অন্তর্ভুক্তি তো চাইবই, এবং বেশ কিছুদিন আগের থেকেই যোগকে বিভিন্ন জায়গায় প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং আপার প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে যোগ একটা বিষয় হয়েছে। আপনারা জানেন, এখন যারা এই লেভেলটার উপরে চলে গেছে, সেখানেও বিশ্ববিদ্যালয়ে দেখুন যোগকে একটা বিজ্ঞান হিসেবে ধরা হয়েছে, এবং সেখানে MSc যোগার উপরে বিভিন্ন কোর্স সেখানে হচ্ছে। তো আমি বলবো, বাচ্চাদের যে মানসিক দৃঢ়তা বা একাগ্রতা, এইটাকে যেমন যোগ তৈরি করে, তেমনি বাচ্চাদের যে শৃঙ্খলা, যোগ ডিসিপ্লিনটাকেও মেনটেন করে। বাচ্চাদের ডিসিপ্লিন শেখাতে হয়। তো আমরা সেই শিক্ষাটা যদি যোগের মাধ্যমে আমরা দিই, যোগাসন, যোগ যদি করি, তাহলে সেই বাচ্চার যে চারিত্রিক দৃঢ়তা, সংযম এবং শৃঙ্খলা অটোমেটিকলি সে তৈরি করতে পারবে এই যোগের মাধ্যমে। এবং অবশ্যই আমরা এখন দেখছি বর্তমান দিনে প্রাইমারি স্কুল, মানে যে স্কুলগুলোতে প্রাইমারি স্কুল রাজ্য প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্য যোগাসনের উপর অনেকেই আগ্রহ প্রকাশ করছে বাচ্চারা। এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলেও আমাদের যে বোর্ড আছে, সেই বোর্ডের থ্রু দিয়েও আমরা সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরেও রাজ্য স্তরে যোগাসন প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও অনেক ছেলেমেয়েরা স্কুলের করছে। সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রী এখন থেকে তৈরি হচ্ছে, এবং
আপনি যে প্রশ্নটা করলেন, আমিও চাই যোগাকে একটা বিষয় হিসাবে সেখানে অন্তর্ভুক্তি করা হোক। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, জানি না আপনি এটা লক্ষ্য করেছেন কিনা, কিন্তু আমি করেছি, তাই এই প্রশ্নটা আমার মাথায় এসছে। আমরা অনেক সময় দেখি যে বাহ্যিক দিক থেকে শরীরের ক্ষেত্রে যারা স্থূল বা ভারী, তাদের অনেকেই কিন্তু যোগা নিয়মিতভাবে করেন। আবার অনেককে দেখি যে যারা হয়তো এখন আধুনিক সুসজ্জিত বিভিন্ন জিমনাসিয়াম আছে, ইউনিসেক্স জিমনাসিয়াম আছে, সেখানে যাচ্ছে এবং তারা শরীরের দিক থেকে বেশ সুগঠিত। এখন আমরা সাধারণভাবে যেটা ভেবে থাকি যে যারা ছিপছিপে পাতলা দোহারা চেহারা তারাই হয়তো ফিজিক্যালি ফিট, আর এরা কি যোগা করছে। আমি তো দেখতে পাচ্ছি যাদেরকে যে তারা বেশ মোটা সোটা স্থূল, তারা অথচ যোগা করছে, এরা কি আদৌ ফিট আছে? তো এই বিষয়ে আপনি কি বলবেন? তো জিম এবং যোগা, কিছু মানুষ জিমে যায়, সেটাও একটা তার শারীরিক ব্যায়াম। আর কিছু মানুষ মোটা হলেও যোগা করে বা যোগা করে। এবার যোগা এমন একটা বিষয় যেটা আমি প্রথমেই বলেছি, আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের যে দেহের যে যন্ত্রপাতিগুলো আছে সেটাকে সক্ষম এবং কর্মক্ষম রাখার জন্য যোগা, স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কর্মক্ষম রাখার জন্য যে যোগা করা হয়, এবং একমাত্র এই যোগা থ্রু দিয়ে স্নায়ুতন্ত্রগুলো, আমাদের নার্ভিং সিস্টেমটা কন্ট্রোল করতে পারি আমরা এবং তাকে আরো উন্নত করতে পারি। যোগা কিন্তু এমন একটা ব্যায়াম নয় যে আমি একটা বিশাল সুস্বাস্থ্যের অধিকারী হব, আমি একটা অমিত শক্তিধারী একটা মানুষ হব। এর জন্য কিন্তু যোগা নয়, মানে পেশি শক্তিটা এখানে পেশি গুরুত্বপূর্ণ। শক্তি এখানে গুরুত্ব নয়। আমি আমি যোগাসন করছি, আমি আমার নিজের শরীরের সমস্ত কলকবজাগুলো, যেগুলো শারীরিক আভ্যন্তরীণ। আমাদের যে আভ্যন্তরীণ যে আমাদের কবজাগুলো আছে, ঠিক। সেগুলো যাতে আমাদের কর্মদক্ষ হয় এবং কর্মক্ষমতা তাদের যে বজায় থাকে, এবং তাকে আরো অ্যাক্টিভেট করার জন্য আমি যোগা করছি। জিমে কিন্তু শরীরের পার্টিকুলারলি একটা পার্টসকে সে জিমে তার উন্নত করতে চায়, বা কোনো একটা পার্টিকুলারলি পার্টসকে সে যোগার মাধ্যমে, এই জিমের মাধ্যমে সে আরো আহ, মানে পেশিবহুল বা তার যে মানে যে শারীরিক যে কাঠামো, সে কাঠামোটা সে উন্নত করতে পারে। কিন্তু আমি যেটা বললাম, পুরো শারীর বৃত্তীয় যে পার্টস গুলো আছে আমাদের, বা নার্ভিং সিস্টেম, সেখানে কিন্তু তন্ত্র আছে, সেখানে কিন্তু জিমে সেটাকে আমি উন্নতি করতে পারি না। স্থূলতা যাদের বেশি, তার যে শারীরিক কাঠামো দেখে মনে হবে না যে সে হয়তো এতটা ফিট, সে বোঝা যায় না। কিন্তু তার শারীরের অভ্যন্তরের যে কলকবজাগুলো আছে, যে পার্টস গুলো আছে, সেগুলোকে যদি আমার সেই স্থূলতা থাকাতেও তার যদি আমার ফিট থাকে, তাহলে আমি বলবো যে সে নিশ্চয়ই ফিট, সুস্বাস্থ্যের অধিকারী। একদম। তার মানে রোগা মোটা এটা বিষয় নয়, বিষয় হচ্ছে প্রত্যেকের অভ্যাসের মধ্যেই কিন্তু যোগ বা যোগাসনটা থাকা বর্তমান যুগে আবশ্যিক। তাহলে আমরা কি বলবো, মানে ঠিক এরকম কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে যে বয়সে গিয়ে আমাদের যোগ বা যোগাসনটা আমাদের শুরু করা উচিত, নাকি কেউ যদি চায় তাহলে যে কোনো বয়সেই সে যোগাসন বা যোগের মানে অভ্যাস সে শুরু করতে পারে আর কি? দেখুন, আগেকার দিনের যারা যোগবিদ বা যোগাগুরু যারা ছিলেন, তারা যেসব আমাদের বই লিখে গেছেন, যেসব গ্রন্থ থেকে আমরা দেখতে পাই, তারা কিন্তু যোগাসনের একটা বয়সের তারতম্য তারা উল্লেখ করে গেছেন, যে এই বয়স থেকে এই বয়স এই আসনগুলো, এই বয়স থেকে এই আসন এইগুলো, এই বয়স থেকে প্রাণায়াম করা। 8 থেকে 80 সবাই যোগাসন করতে পারে, সবাই যোগাসন করতে পারে। সেই যোগাসনে সেরকম কোনো বার নেই যে তুমি যোগাসন করতে পারো না। মানে স্যার, যদি 40 বা 45 কারোর এজ হয় এবং সে যদি মনে করে যে এই 40-45 বছর বয়স থেকে আমি করতে চাই, তার যদি আগ্রহ হয়, তাহলে সে করতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারে। বিভিন্ন 70, 80 কি এমন কি বিভিন্ন বয়সের, তারও পরবর্তী বয়সের মানুষরাও যোগাসনকে বেছে নিয়েছে যে তাদের সুস্থ নিরোগ থাকার চাবিকাঠি হিসাবে। যেহেতু বর্তমান যুগটা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্লগ, বিভিন্ন ধরনের ভিডিও, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের অ্যাপও বেরিয়ে গেছে। কারোর কাছে না গিয়ে আমি এই অনলাইন দেখেই বাড়িতে আমি নিজেই অভ্যাস করে নেব। তো এই যে অভ্যাস করা কারোর তত্ত্বাবধানে না করে,
এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আজকাল গোটা বিশ্বে মিডিয়ার যে প্রকোপ। প্রকোপ চলছে, সেখানে আমরা দেখি, আমি নিজেও দেখি, ইউটিউব, ফেসবুকে যোগাসনের প্রচার হচ্ছে। বিভিন্ন লোক যোগাসনের চ্যানেল খুলেছেন, তারা বিভিন্নভাবে যোগাসন দেখাচ্ছেন, ভিউ বাড়াচ্ছেন, তারা নিজেরা রোজগার করছেন। কিন্তু হ্যাঁ, প্রাইমারি একটা আইডিয়া, আমি নিজের আমার ব্যক্তিগত মতামত, আমি ইউটিউব দেখে আমি যোগাসন প্রাণায়াম তার একটা প্রাইমারি আইডিয়া আমি নিতে পারি কিভাবে। কারণ আমি প্রাইমারি স্টেজে দেখছি ইউটিউবে একজন প্রাণায়াম করছেন, কিন্তু তিনি প্রাণায়ামের কিভাবে শ্বাস নিচ্ছেন, কতক্ষণ ধরছেন, কতক্ষণ ছাড়ছেন, এইটার উপরেই কিন্তু মেন কাজটা। আমি শ্বাসটা কত কত মানে শ্বাস নিলাম এবং ত্যাগ করলাম, এই যে আমাদের সময়, যেটা বিজ্ঞান, যেটা ক্যালকুলেশন, শ্বাস ও প্রশ্বাসকে ঠিকমতো ধরা এবং ছাড়া, সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে সঠিক কোনো প্রতিষ্ঠান, সেখানের যারা কোচ বা যারা ইনস্ট্রাক্টর আছেন, তাদের কাছে শিখে নিয়ে আমার করাটাই আমি নিজে ব্যক্তিগতভাবে সরাসরি ভাবে কোনো অভিজ্ঞ মানুষের তত্ত্বাবধানে করাটাই আদর্শ বলে আমি শ্রেয়। শ্রেয়। শহরাঞ্চলে আমরা যেভাবে দেখতে পাই, একইভাবে কি গ্রামাঞ্চলের ক্ষেত্রেও যোগার চর্চা, যোগার অনুশীলন বা এই ধরনের প্রতিযোগিতা এগুলো কি মানে শুরু হয়েছে? মানে আপনার অভিজ্ঞতা যেটা আছে সেটা একটু বলুন। আর যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে আরো উন্নত করার জন্য, যোগার চর্চা বাড়ানোর জন্য, মানুষদেরকে আরো উৎসাহী করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা শহরাঞ্চল বা ব্লক মহকুমা স্তরে যোগাসনের যে উদ্দীপনা, উৎসাহ ছাত্রছাত্রীদের মধ্যে, প্রত্যন্ত গ্রামে সেটা কিন্তু এখনো আমরা সেরকম সাড়া পাইনি। তবে দিন এগিয়ে যাচ্ছে। আমরা যোগাসনের প্রচার ও প্রসারের জন্য সবসময় কাজ করে চলেছি। আমাদের যে সমস্ত রাজ্য সংস্থা আছে, আমাদের যে আমাদের বিভিন্ন জেলা সংস্থা আছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বা বিভিন্নভাবে যোগটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাতে যোগটা ছড়িয়ে যায়, সেই কাজ আমরা শুরু করেছি। আমাদের বিভিন্ন সরকারি প্রজেক্টও শুরু হয়েছে, বিভিন্ন এনজিও থ্রু দিয়ে আমরা সেখানে মেডিটেশন, কিভাবে শরীরকে আমরা উন্নতি করতে পারি সেই নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে এনজিওরা বিভিন্ন ক্লাস শুরু করেছেন এবং শিক্ষাদান করছেন। আশা করব আর বেশি দূর নয়, আগামী দিনে আমরা রাজ্য, ব্লক, মহকুমা ছেড়েও প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরেও আমরা যোগাসনের যে প্রচারটাকে বা প্রসারটাকে তৈরি করতে পারবো। এর আগে আমরা ধরুন যখন যোগার ইতিহাস সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম, তখন আমরা বুঝতে পারছি যে যোগার সঙ্গে একটা মনস্তাত্ত্বিক এবং একটা আধ্যাত্মিক ব্যাপার যুক্ত রয়েছে। কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না যে এত বেশি প্রচার বা ধরুন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এত ভিড়, এত মানুষের একটা, যেটা আপনি বললেন একটু আগে, ইঁদুর দৌড়, যোগার ক্ষেত্রেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি, পুরোটা না হলেও। তো কোথাও যেন যোগা তার আধ্যাত্মিকতার থেকে ক্রমশ সরে সরে একটু একটু করে বাণিজ্যিকীকরণের দিকে সরে আসছে। দেখুন, বর্তমান দিনে আধ্যাত্মিকতার প্রশ্নে আমরা দেখেছি বিভিন্ন ঋষি মহাঋষিরা একটা সময় আধ্যাত্মিকতাকে এবং যোগাকে শরীর ও মনের যে সমন্বয় সাধন করার জন্য যোগা করত। বর্তমান দিনে কিন্তু আমাদের দৈনন্দিন যে ক্রিয়াকর্ম পুরো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তেমনি যোগারও ক্ষেত্রে একটা যারা আধ্যাত্মিকতার প্রশ্ন এবং যেটা বাণিজ্যকরণের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে যোগারও বাণিজ্যকরণ হয়েছে। 2020 পর থেকে যোগাসন স্পোর্টস হিসাবে ডিক্লেয়ার হয়েছে এবং অটোমেটিকলি স্পোর্টস মানে প্রতিযোগিতা, তখন আধ্যাত্মিকতা একটা অন্য প্রশ্ন। অন্য অন্য সুতরাং যখন প্রতিযোগিতা, তখন সবাইকার ছেলে মেয়ে বা গার্জেন যারা অভিভাবক অভিভাবিকা সবাই ওই স্পোর্টসের দিকেই, প্রতিযোগিতার দিকেই চলে যাচ্ছে। কিন্তু একটা ছেলে প্রতিযোগিতায় যাক বা একটা মেয়ে প্রতিযোগিতায় যাক, সেটা কোনো মানে ক্ষতি নয়। কিন্তু প্রতিযোগিতায় যাওয়ার আগে আমি সেই ছেলে মেয়েটাকে আধ্যাত্মিকতা বলুন বা যোগ সাধনা বলুন বা যোগের যে সঠিক রূপায়ণ বলুন, যে আসনগুলো আমরা শরীর সুস্থ নিরোগ করতে, সেই আসনগুলোকে যদি আমরা প্রাধান্য না দিই, তাহলে কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় গেলে সে নিশ্চয়ই মুখ থুবড়ে পড়বে। আগে যোগাসন প্রতিযোগিতা হতো, তখন প্রাইজের যে হাতছানি ছিল,
এখন অনেক লোভনীয় প্রাইজের হাতছানি আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের টানার জন্য, বাচ্চাদের অভিভাবকের জন্য টানার জন্য সেখানে বাণিজ্যকরণ হয়েছে। তো আশা করব যারা অভিভাবক বা অভিভাবিকারা আছেন তারা, বা যারা কোচেস আছেন, বা যারা যোগাসন শেখাচ্ছেন, বিভিন্ন ইনস্ট্রাক্টর আছেন, তারা আপনারা বাণিজ্যকরণের দিকে না ছুটে পারফেক্টভাবে যাতে করতে পারে সেগুলোর উপর বেশি নজর দিলে আশা করব যে আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো তৈরি হবে তারা সুস্থ নিরোগ অবস্থায় তৈরি হবে। প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সঠিক সময়ে সঠিক জিনিসটা করতে হবে, তাহলেই হলো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে যাওয়ার আগে আমার পুরুলিয়া এবং আমার পুরুলিয়া ইটিসির তরফ থেকে আমরা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য স্যারের হাতে তুলে দেব আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। স্যার, আবারও আপনাকে ধন্যবাদ জানাই আজকে যোগ দিবসের এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, তবে আপনারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আর দেখতে থাকবেন আমার পুরুলিয়া নিউজ আর আমার পুরুলিয়া ইটিসি দ্বারা পরিচালিত আমাদের দুটি অনুষ্ঠান, ছৌভূমি নক্ষত্র এবং কথার ক্যানভাস। আরও বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানগুলো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ফলো করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের হাত আরও শক্ত করে তুলুন যাতে আমরা এভাবেই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি। তাই আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, স্যার আপনিও ভালো থাকবেন আর আপনারাও ভালো থাকবেন। নমস্কার। খবরের শিরোনামে যে যখন চলে আসে, চারপাশে চর্চা কত গল্প তার ট্রেনে বাসে, জেনে নিতে তার মনের অজানা ইতিহাস, ছোট বড় কান্না হাসি কিংবা অভ্যাস, কথায় কথায় নানান ছবি আঁকতে 12 মাস। কথা ক্যানভাস, কথা ছবি আঁকে, কথা ক্যানভাস, কথা ক্যানভাস, কথা হলো শুরু, কথা ক্যানভাস।